মানে আমি অনেকটা উদাহরণ দিয়ে বলবো যে আমি যে জিনিসটার মধ্য দিয়ে এসেছি সেখান থেকে আপনাদের জন্য যে অভিজ্ঞতাগুলো কাজে লাগবে সেই বিষয়গুলো আপনাদের সামনে প্লেস করার চেষ্টা করব। আইনজীবী হওয়ার জন্যে প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে স্ট্রং ডিটারমিনেশন। কারণ অনেকেই কেউ বাই ডিফল্ট লয়ার হয়েছেন, কেউ নানান কারণে আর কোথাও চান্স পান নাই, ল ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন, কিছুই পড়তে পারেন নাই, ল কলেজে পড়েছেন, সেই জন্য হতে হয়েছে। এরকম অনেক ব্যাপার আছে। আমি আমার জীবন থেকে বলি যে আমার স্বপ্ন কখনোই ছিল না যে আমি লয়ার হব। আমি ওই রকম সবার মতো বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের সবাই যে স্বপ্ন দেখে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এগুলোর বাইরে যেন কিছু ভাবাই যেত না। তো এরকম ভাবি, যখন ভর্তি পরীক্ষার সময় আসলে দেখা গেলো যে কোনো ডিপার্টমেন্টেই আমার ভালো মতো চান্স হয় না, শুধু ল ডিপার্টমেন্টে চান্স পেয়েছি। তো এখন অনিচ্ছা সত্ত্বেও ভর্তি হয়ে গেছি। ল পড়ি, কিন্তু মনে হয় যে ল পড়লেই কি, আমি তো আর লয়ার হচ্ছি না, একটা কিছু তো হব, অন্য কিছু হব। অনার্স শেষ হয়ে গেল, এনরোলমেন্টের পরীক্ষা দিচ্ছে, সবাই বলে যে এনরোলমেন্টের জন্য ফর্ম ফিল আপ করো। আমি বলছি কেন, আমি তো উকিল হবই না, হতেই চাই না। বলে হয়ে থাকলে ক্ষতি কি, সবাই তো হবে একসময়। পরীক্ষা দিলাম বার কাউন্সিলে, লয়ার হয়ে গেলাম। তখনও মাস্টার্স শেষ হয়নি, মাস্টার্স হলো 1 বছর হয়ে গেল, ওইদিকে লয়ার হয়ে গেলাম। মাস্টার্স শেষ করে ঢাকায় আসলাম, সুপ্রিম কোর্টে আসলাম, ততদিনে দেখা গেলো যে 1 বছর হয়ে গেছে। তো তখন বলছে হাইকোর্ট ডিভিশনের এনরোলমেন্টের জন্য তোমার যে যোগ্যতা সেটা হয়ে গেছে, কারণ হচ্ছে 1 বছরের অভিজ্ঞতা প্লাস হচ্ছে যাদের LLM আছে হ্যাভিং একটা কোয়ালিফাইং মার্কস, তারা 1 বছরের এক্সামশন পায় 2 বছরের জায়গায়। হাইকোর্টে পরীক্ষা দিলাম, হাইকোর্টে এনরোল্ড হয়ে গেলাম 1999 সালের 30শে জানুয়ারি। এখন তো কি করব? তো প্রথমে মেম্বার হওয়ার জন্য ঢাকা বারে গেলাম। ঢাকা বারে গিয়ে যে পরিবেশ দেখলাম, দেখার পরে আমার মনে হলো আমি জীবনেও আর ওকালতি করবো না, কারণ এখানকার পরিবেশ দেখার পরে মনে হয়েছে এইটা আমার জায়গা না। কেন? আমি একটা উদাহরণ দিই। আচ্ছা, প্রধান অতিথি বলবেন ওনার অভিজ্ঞতার কথা। সেটা হচ্ছে যে আমি একজন লয়ারের চেম্বারে গেলাম, একটা বড় লম্বা রুম, সেখানে 3 জন আইনজীবী বসেন। তো বৃষ্টির দিন, তো একটা টেবিলের যে লয়ার, ওনার একটা ক্লায়েন্ট আসছে, সম্ভবত ছিনতাই চুরি এরকমের মামলার আসামি। সেদিন জামিন হয়েছে আগে, সেদিন ছিল তার হাজিরার তারিখ। তো সেদিন জিজ্ঞাসা করলে তুমি কি আজকে আমার ফিস নিয়ে আসছো, হাজিরার টাকা নিয়ে আসছো? বলে না স্যার। তো ওখানে ছাতা ছিল, বৃষ্টির দিনের ছাতা দিয়ে 2টা বাড়ি দিয়ে বলে হারামজাদা টাকা নিস নাই কেন? তো আমি ভাবলাম এই প্রফেশন আমার জন্য না, কারণ এই দৃশ্য আমি নিতে পারছিলাম না। তো এরপরে চলে আসলাম সুপ্রিম কোর্টে এসে। এখন অ্যাপেলেট ডিভিশনের যিনি বিচারপতি এস.এম. এমদাদুল হক সাহেব, উনি তখন ওনার সিনিয়র ব্যারিস্টার কাজী শাহাদাত সাহেবের চেম্বারে বসেন। উনি যেহেতু আমার ডিপার্টমেন্টের অগ্রজ, উনি বড় ভাই ডিপার্টমেন্টের, ওনার কাছে আসলাম। তো উনি বললো যে আমার সাথে থাকেন। তো এইখানে হাইকোর্টে আসি, কোর্টরুমে যাই, তখন জাস্টিস মুস্তফা, সম্ভবত ATM আফজাল সাহেব তখন প্রধান বিচারপতি, জাস্টিস মুস্তফা কামাল তখন সিনিয়রিটির দিক থেকে সেকেন্ড। তো সেই সময়ে হাইকোর্ট ডিভিশনের একটাই বিল্ডিং, তখন অ্যানেক্স বিল্ডিং হয়নি। তো এই কোর্ট রুমগুলোতে তখন এসি ছিল না, জানালাগুলো খোলা থাকতো, ফ্যান চলতো। আমরা বারান্দা দিয়ে হাঁটতাম, যখন খুব আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটতাম যে শব্দ যেন ভেতরের দিকে না যায়। সেখানে দেখতাম যে ডক্টর কামাল হোসেন আর্গুমেন্ট করছেন, খন্দকার মাহবুদ্দিন আহমদ সাহেব আর্গুমেন্ট করছেন, সৈয়দ ইশতিয়াক সাহেব আর্গুমেন্ট করছেন, TH খান স্যার আর্গুমেন্ট করছেন, রফিকুল হক সাহেব আর্গুমেন্ট করছেন। এত চমৎকার পরিবেশ, পিন ড্রপ সাইলেন্স। একজন যখন কথা বলে উনি বইয়ের একটার পর একটা বই রেফার করছেন, আর্গুমেন্ট করছেন। একজন যখন আর্গুমেন্ট করছে তখন মনে হচ্ছে যে ওই পক্ষের তো আর কিছুই বলার নাই, এ তো শেষ। তো ওনার বলা শেষ, বসে যাচ্ছে। আদার সাইড যখন পাল্টা আর্গুমেন্ট করছে তখন মনে হচ্ছে আরে আগের জন কী বললো, এটা তো কিছুই না, এখন তো ওনার আর্গুমেন্টই সবচেয়ে শক্তিশালী। এই জিনিসটা দেখার পরে আমার মনে হলো যে না, ওকালতি বোধহয় করা যায়, এই জায়গাটা ভালো। আমি ব্যারিস্টার রাজ্জাক সাহেবকে জিজ্ঞাসা করলাম, উনি কখনো ফর্মালি ওনার চেম্বারে যোগ দেওয়ার সুযোগ আমার হয়নি, সেটা আরেক গল্প। সিনিয়র পাচ্ছিলাম না বলে ঢাকা শহরের একদম উত্তরার থেকে শুরু করে হেঁটে হেঁটে পুরান ঢাকা পর্যন্ত যত লয়ারের চেম্বার আছে, অনেক লয়ারের চেম্বারে যাদেরকে চিনতাম, সেখানে গিয়ে অ্যাপ্রোচ করেছি, স্যার আমি তো নতুন জুনিয়র, আমাকে একটু রাখবেন জুনিয়র হিসেবে। কেউ রাখে নাই আমাকে, ইনক্লুডিং ব্যারিস্টার রাজ্জাক। উনি বললো আমার চেম্বারে জায়গা নাই, লিপু ভাইরা তখন চেম্বারে জুনিয়র, আমার চেম্বারে জায়গা নাই, তুমি দেখো কি করা যায় অন্য কোথাও। তো খুব কষ্ট পাচ্ছি, সিনিয়র নাই। তখন আমি অনেক শুকনা মানুষ, চামড়ার রঙও কালো, কোনো চেম্বারে যাই ইমপ্রেসিভ চেহারা না, পাত্তাই দেয় না।
তো কী করবো, তখন আমাদের জাস্টিস এমদাদ সাহেব বললো, আরে কী আছে, আমরা আছি, দেখা যাক, আমার এখানে বসতে থাকেন। শুরু হলো। আচ্ছা, যেটা ইন্সপিরেশনের জায়গাটা, তা তখন এই বেলাতে কি হলো, আমি মাস্টার্স পাশ করে চলে আসছি, সুপ্রিম কোর্টে উকিল হয়ে গেছি, বাবা বলছে তুমি তো উকিল হয়ে গেছে, এখন তোমার খরচ তুমি চালাও। আর এদিকে প্রফেশন, আমার সিনিয়রও নাই, আমি তো আর আমাকে তো মামলা দেওয়ারও কোনো কারণ নাই তখন। ওই শুরুতে দুপুরবেলা লাঞ্চ করার টাকা থাকতো না অধিকাংশ দিন, এটা এমদাদ সাহেব বুঝতেন। খাবারের সময় হলে দুপুরে আসেন তো একটু যাই ঘুরে আসি, ক্যান্টিন ছিল একটা, জোর করে নিয়েই বলেন একটু খেয়ে নিই চলেন। উনি বুঝতে দিত না যে আমার টাকা নাই, এটা উনি বুঝেন, এটা উনি আমাকে বুঝতে দিতেন না। কিন্তু আমি যাতে না খেয়ে না থাকি সেটার জন্য ওনার একটা আলাদা সহানুভূতি ছিল, সেটা করতেন। প্রফেশনে এইরকম ইন্সপিরেশনের দরকার হয়। আজকে জাস্টিস এমদাদ সাহেব অ্যাপ্লাইড ডিভিশন পর্যন্ত আছেন, কিন্তু জুনিয়রদের প্রতি ওনার যে দৃষ্টিভঙ্গিটা ছিল এটা প্রত্যেকের জন্য শিক্ষণীয়। আপনারাও চেষ্টা করবেন আপনাদের পরবর্তীতে যারা আসবে তাদের জন্য এরকম একটা স্পেস তৈরি করে দেয়া, যাতে আপনাদের ছোট ভাইয়েরা জুনিয়ররা তারা যেন এরকম একটা স্পেস পায়। ওই দিন জাস্টিস এস এম এমদাদ সাহেব ওই সুযোগটা না দিলে হয়তোবা আজকে তাজুল ইসলাম আমি হতে পারতাম না, এটা বাস্তবতা। আচ্ছা, তাহলে এই যে ডিটারমিনেশন, কিন্তু একবারও আমার কিন্তু মনে হয়নি যে আমার এই প্রফেশন ছেড়ে চলে যাওয়া উচিত। আমি কখনো কোনো চাকরির ইন্টারভিউ দিইনি, বিসিএসও করার চেষ্টা করিনি। জুডিশিয়ারির জন্য আমার ব্যাচের ল ডিপার্টমেন্টে সেই সময় 130 জন ছাত্র ভর্তি হয়েছিল, যদিও কোটা ছিল 100 জন, কিন্তু ওই সময় নানান কারণে 130 জন ভর্তি হয়েছিল আমার বন্ধুরা, এবং তাদের মধ্যে 76 জন আমার জানা মতে তারা বিচার বিভাগীয় অফিসার, অর্থাৎ কেউ এখন একজন আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি, বাকিরা হয়তো ডিস্ট্রিক্ট জাজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জাজ বা বিচার বিভাগীয় পদে আছে। লয়ারের সংখ্যা আমাদের কাছ থেকে খুব কমই, বিচারকই বেশি। এখন কি কারণে আমি ডিপার্টমেন্টের কথা গেলাম আমি ভুলে গেছি, যাই হোক। তো এই যে চাকরির ইন্টারভিউ দিলাম না, বিসিএসে যাওয়ার চেষ্টা করলাম না, আমার কাছে এত হতাশার পরেও মনে হয়েছে যে আমি লয়ার হতে পারবো, কারণ এই জায়গাটা আমি বুঝি আমার ভেতরে। কিন্তু প্রথম জীবনে কিন্তু স্বপ্ন এটা ছিল না। আচ্ছা, তারপরে আমি শুরু করলাম, এবং আচ্ছা আরও কিছু অভিজ্ঞতা আছে। আমার সময় কীরকম স্লিপ দিবা নাকি তোমরা? আচ্ছা ঠিক, 5 মিনিটে হবে না মনে হয়, এনিওয়ে দেখা যাক। আচ্ছা, তো সিনিয়ররা, সবার সিনিয়র ভাগ্য সমান হয় না। লিপু ভাইরা যে সুযোগটা পেয়েছেন, শিশিররা যে সুযোগ পেয়েছে, এটা আমার ছিল না। কারণ আমার সিনিয়র আমাকে কোনো ফাইলই ধরতে দিত না, ড্রাফটিং তো দূরের কথা, পড়তেও দিত না। কি করতো যে কোর্ট রুমে গিয়ে ফাইলটা রেখে বলতো যে 5 মিনিট পরে ওনার ধৈর্য ছিল না কোর্টে বসে থাকার, বলতো যে তুমি একটু বসো, আমি ঘুরে আসি, যদি কাছাকাছি আসে আমার ডাক দিও। আমি ওই ফাঁকে ফাইলটা খুলে পড়তে শুরু করলাম, এবং আমি ব্রিফটা বুঝতে শুরু করলাম। আমাকে কেউ শিখাচ্ছে না। দেখা গেল যখন মামলার আইটেম ডাকছে বা কাছাকাছি আসছে, আমি দৌড়ে যাচ্ছি, দেখি সিনিয়র আশেপাশে কোথাও নাই। তো দেখে ফেলছে, আমি তখন দাঁড়িয়ে বললাম যে অন বিহাফ অফ মাই লার্নিড সিনিয়র, আমি আই এম প্রেইং ফর টাইম অর পাস ওভার। কোর্ট বলছে নো, কোনো টাইম হবে না, আপনি বলেন কী আছে ফাইলে। সৌভাগ্যক্রমে ফাইলটা আমি পড়ে ফেলেছি। তা আমি বললাম যে এখানে এই আছে, বলছে ওকে। যদি বেইলের ব্যাপার, ইয়াস বেইল টেল নিয়ে আমি বেরোচ্ছি, দেখি সিনিয়র দৌড়াতে দৌড়াতে আসছি, কী হলো কী হলো। আমি স্যার আপনার জন্য টাইম চাইছিলাম, দেয়নি, তো বলছে তুমি বলো, আমি বলছি, বেল দিয়ে দিছে। ও আচ্ছা ঠিক আছে। এরকম অনেক মামলাতে এই করতে করতে একসময় দেখা গেলো যে না, আমি তো মুভ করতে পারছি। এইভাবে এক্সপোজার হচ্ছে যখন, তখন 2-1 ক্লায়েন্টও আসছে, এইভাবে আমি লয়ার হচ্ছে। যাই হোক, ওই পর্বটা ভিন্ন কথা। তাহলে বিষয় হচ্ছে যে আপনি জানার টার্গেট থাকে, সিনিয়ররা শেখানো ছাড়াও আপনার স্ট্রং ডিটারমিনেশনের কারণে আপনি কিন্তু শিখবেন। তো একজন আইনজীবী হওয়ার কয়েকটা ডাইমেনশন আছে, কয়েকটা মৌলিক কাজ আছে। প্রথম কথা হচ্ছে স্ট্রং ডিটারমিনেশন, যেটা না থাকলে আপনি উকিল হতেই পারবেন না। আপনার মাথায় যদি সারাক্ষণ আরে এটা কষ্ট, আমি চাকরিতে যাই, আবার চাকরিতে গিয়ে ব্যাংকার হই অথবা ল অফিসার হই, দিস অ্যান্ড দ্যাট। লয়ার হওয়ার জন্য এই কঠিন ডিসিশনটা লাগবে যে প্রথম 1-2 বছর এরকম চ্যালেঞ্জ হবে, লাঞ্চ করার টাকা থাকবে না, বাট আমি লয়ার হব, এইটা থাকবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে নলেজ। নলেজ মানে এই নয় যে আইনের সকল ধারা উপধারা আপনি মুখস্থ রাখবেন। নলেজ মানে হচ্ছে এটা যে আপনি জানবেন আইনটা কোথায় আছে, যে ম্যাটারটা নিয়ে আপনি ডিল করছেন সেইটার সাথে রিলেটেড কতগুলো ল আছে, এবং কোথায় এই মামলার বিষয়বস্তু সম্পর্কে প্রতিকারের কথাটা বলা আছে, সেই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তারপরে হচ্ছে প্রেজেন্টেশনের আর্ট। আপনি ধরেন অনেক পড়াশোনা করে গেলেন, দুনিয়ার কথা আপনার মাথায় আসছে, জজ সাহেবকে সব বলবেন, সব যদি বলতে হয় দেখা গেলো যে 2 ঘন্টা লাগবে। এখন একটা মামলা যখন মোশন হিয়ারিং করতে যাচ্ছেন, জজ সাহেব তো আপনাকে 1 মিনিট 2 মিনিটের বেশি দেবে না।
আপনি তো দুনিয়ার কথা বলছেন, কিন্তু জজ সাহেব কি শুনতে চাচ্ছেন সেইটা আপনি বলতে পারছেন না। আপনাকে বুঝতে হবে যে বিচারক আমার কাছ থেকে কোন পয়েন্টটা জানতে চান, কি বিষয়ে ক্লিয়ার হতে চান। জাজেসদের মাইন্ডটা রিড করার ক্ষমতা আপনাকে থাকতে হবে, নইলে আপনি বিটিং অ্যারাউন্ড দ্য বুশ সারাদিন লেকচার দিবেন, সে দিন শেষে মামলা জিতবেন এবং জজ সাহেবটা বিরক্ত হবে যে আমি বলি কি আর আপনি বলছেন কি। আমি এখানে একজন আইনজীবীর কথা নাম না বলে বলছি, অক্সফোর্ড থেকে পিএইচডি করে এসছেন, সিনিয়র লয়ার ছিলেন, এখন আর প্র্যাকটিসে নাই, অসুস্থ। তিনি কোর্টগুলোতে যেয়ে যখন আর্গুমেন্ট করতেন, অক্সফোর্ডের পিএইচডি, একদম তুচ্ছ একটা পয়েন্টের উপরে বিশাল এক লেকচার বের করে ফেলতেন, কিন্তু উনি মামলায় হাঁটতেন সবগুলোতে, কারণ জজ সাহেবরা ওই আর্গুমেন্ট গ্রহণ করতো না। আমার মনে আছে খন্দকার মাহবুদ্দিন সাহেব একদিন, একই পক্ষে খন্দকার মাহবুদ্দিন সাহেব আছেন, উনিও আছেন, তো উনি বলছে যে খন্দকার সাহেব বলে তোমার তো কোনো কেস আমি দেখছি না। বলে স্যার এই পয়েন্টে তো আপনি যেটা বলছেন পয়েন্ট না, সেটাই আমার কেস। এটার উনি 1 ঘন্টা ধরে আর্গুমেন্ট করলো, করার পর জজ সাহেব বললো নো, এটা ইজ নট ইউর কেস। এটা খন্দকার সাহেব বলে আমি তোমার বললাম না যে এটা তোমার কেস না। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি কত বড় পিএইচডি, কত বিশাল পড়াশোনা করেছেন সেটা ম্যাটার করবে না, বরং এই মামলার সবচাইতে শার্প পয়েন্ট কোনটা সেটা জানতে পারা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যত শার্প মনে করেন, জজে বলছে যে এই পয়েন্টটা আমাকে ক্লিয়ার করেন, আপনার পক্ষে জাজমেন্ট আসবে, আপনি আপনার পক্ষে অন্যদিকে যাচ্ছেন, এটা হবে না। এই যে কমিউনিকেশন বিটুইন দি জাজেস অ্যান্ড দি লয়ার, এইটা আপনাকে অর্জন করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লায়েন্ট ডিলিং। আপনি ভালো প্রেজেন্টেশন দেন, ভালো আইন জানেন, ভাষা জানেন, কিন্তু ক্লায়েন্টের সাথে আপনার ডিলিংয়ের ব্যাপারটাকে, এখন ওই যে এখানে বলা হয়েছে মোরালিটির প্রশ্ন, ফলস প্রতিশ্রুতি দিবেন না, মামলা জিতাই দিব, চুক্তি করবেন না, আগে কনফার্মেশন দেবেন না, এগুলো তো মৌলিক কথাবার্তা। এই প্রসঙ্গে একটা গল্প বলি, মামলা চলে না, এটা একটা প্রচুর আলোচিত গল্প, আইন অঙ্গনে যারা আছেন তাদের জন্য এটা জানা দরকার। এক ভদ্রলোক মামলা করতে গেছেন এক লয়ারের কাছে, তো লয়ার সমস্ত ব্রিফ চিন্তা করে বললেন যে ভাই এই মামলাটা চলে না, আপনার মামলাটা হবে না। তো উনি খুব ব্যর্থ মনোরথ হয়েছে, না আমার মামলা তো হওয়া উচিত। আরেকজনের কাছে গেছে, ওনাকেও বুঝাইছে, উনি বলছে না মামলা চলবে না। তো এরকম 4-5 জনের কাছে যাওয়ার পরে সবাই না করেছে, 6ষ্ঠ জনের কাছে গিয়েছেন, তো উনি শুনে টুনে বলছে স্যার আমি এই 5 জনের কাছে গেছি, সবাই বলছে মামলা চলে না, আপনি একটু দেখেন তো, আমার তো মনে হয় এটা মামলা চলবে। তো ওই লয়ার খুব চালাক ছিল, বলছে যে হ্যাঁ মামলা চলে না মানে অবশ্যই চলে না, দেও আমার কাছে। তো উনি মামলা ফাইল করেছেন, সিভিল মামলা, যথারীতি একটা নির্দিষ্ট সময় গিয়ে মামলা রিজেক্টেড। তখন বলছে স্যার এটা কী হইল? বলে আরে কী সমস্যা, আপিল আছে না? তো আপিল ফাইল করেছে, আবার আপিলের কোর্টে কিছুদিন পরে আপিলটাও ডিসমিসড। বলে স্যার কী হইল? বলে কোনো সমস্যা নাই, হাইকোর্ট আছে না, হাইকোর্টে রিভিশনে যাব। হাইকোর্টে রিভিশন করেছে, সামারিলি রিজেক্টেড। বলে স্যার এখন? বলে সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টে লিভ পিটিশন ফাইল করেছে, ওইটাও ডিসমিসড। বলে স্যার এটা কী হইল? বলছিলাম, তখন বললো যে আমি তোমাকে কী বলছিলাম, তুমি আমাকে কী বলছিলাম? বলছিলাম স্যার যে মামলা নাকি চলে। তা আমি কী বলছি? আপনি বলছিলেন মামলা চলে। বলে মামলা যদি নাই চলবে, জজ কোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত মামলা আসলো কীভাবে? তো আপনারা যারা আইনজীবী হবেন, এই মামলা চালানোর মতো করে মামলা নেবেন না। আপনার এই মোরাল কারেজ থাকতে হবে যে ব্রিফ আসলেই যদি আপনার কাছে মনে হয় যে এই ব্রিফটাতে কোনো মেরিট নাই, তাহলে এটাকে রিফিউজ করার সাহস থাকতে হবে। আমি জীবনে বহু মামলা রিফিউজ করেছি, আমি বলেছি এটা হবে না, বলছে স্যার তবুও করেন। আমি যেখানে আর্গুমেন্ট করার কোনো পয়েন্ট পাচ্ছি না, এই মামলা আমার দ্বারা হবে না। যেখানে আপনার আর্গুয়েবল পয়েন্ট আছে, আপনার পক্ষে আছে বিপক্ষে আছে, তখন ক্লায়েন্টকে আপনি ক্লিয়ার ধারণা দেবেন যে আপনার এই সম্ভাবনা আছে, তবে হারা জেতা কিন্তু আমি কোনো নিশ্চয়তা অবশ্যই দেবো না। এটার জন্য বাংলাদেশের মানুষ কিন্তু জেনারেলি এক্সপেক্ট করে যে তাকে এই ধরনের গ্যারান্টি দেওয়া হবে। এই গ্যারান্টি দেওয়া আপনার কাজ নয়। আচ্ছা আচ্ছা, কয়েকটা জায়গায় অ্যাড্রেস করতে হবে। আমরা ইদানিং যে জিনিসগুলো খুব প্রকটভাবে দেখছি, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আপনারা এনরোল্ড হয়েছেন, এই জায়গার একটা আলাদা কালচার আছে, এইটার একটা সোলেম একটা পরিবেশ আছে। এই যে জুনিয়ররা আসছেন সুপ্রিম কোর্টে, যখন আমরা সেই আজ থেকে 29 বছর আগে যখন আমরা শুরু করেছি, সেই সময়ের পরিবেশ দেখে আমরা মেনশনের লাইনে সিনিয়ররা যখন দাঁড়াতেন, আমরা জুনিয়ররা অবশ্যই পেছনে দাঁড়াবেন। আজকাল আমরা খুব কমন একটা ট্রেন্ড দেখছি যে জুনিয়ররা কিচ্ছু মানে না, কে সামনে সিনিয়র কে জুনিয়র কিছু জানে না, লাইনে ধাক্কা দিচ্ছে, বারান্দায় ধাক্কা দিচ্ছে, বাথরুমে যাওয়ার সময় ধাক্কা দিচ্ছে, সিনিয়র জুনিয়র কোনো ব্যাপার নেই। এই প্রফেশনের সিনিয়রদেরকে রেসপেক্ট করতে না পারলে এই প্রফেশন আপনার থাকার কোনো দরকার নেই। সিম্পল।
মেনশন লাইনে আপনি চিন্তা করবেন কে আপনার চেয়ে সিনিয়র, তারা সামনে থাকবে, আপনি কখনো ঠেলে সামনে যাওয়ার চেষ্টা করবেন না। এবং এখানে আরও কয়েকটা জিনিস আছে, যে সিনিয়র অ্যাডভোকেট, এই যে বারবার বলছে আমাদের আসাদ, সিনিয়র অ্যাডভোকেট কিন্তু বয়সের কারণে সিনিয়র না, কারণ এটা একটা আলাদা সার্টিফিকেট। সিনিয়রিটি যারা অর্জন করেন আইন অনুযায়ী কিন্তু এই সিনিয়র অ্যাডভোকেটরা তারা প্রিভিলেজ পাবেন আগে। বয়স আপনার যাই হোক, সিনিয়র অ্যাডভোকেট হলে তিনি আপনার চেয়ে আগে যাবেন। আবার সিনিয়র অ্যাডভোকেটদের মধ্যে সেখানে আবার তাদের সিনিয়রিটির ব্যাপার থাকে। এইটা এই জায়গার সৌন্দর্য, এটা এখানকার বিউটি। আপনি যদি এইটা মেনটেন না করেন, এই সমস্ত চারালের মতো উকিল আমাদের কিন্তু দরকার নেই। ভেরি সিম্পল। আমি রূঢ় ভাষাটা ব্যবহার করলাম এজন্য, আমার নিজের খুব ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে ইদানিং। বারান্দায় দাঁড়াচ্ছি, জুনিয়র লয়ার এসে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিচ্ছে। দুদিন আগে এনরোল হয়েছে। আমি বললাম যে আপনি, বলে দেখি না। আমি দেখেন নাই ঠিক আছে, কিন্তু যখন আপনাকে ঠেলতে ঠেলতে দেয়ালের দিকে নিয়ে গেল, তখন তো আপনি বুঝলেন যে একটা মানুষকে আমি ঠেলছি, এবং সেটা মহিলা। অদ্ভুত ব্যাপার। তা আমি বললাম যে আপনি তো টের পাচ্ছেন যে আমি একটা মানুষ, তারপরে আপনি কেন ফেলছেন? কোনো জবাব নেই। আমি বলেছি এগুলো হতেই পারে। আমি বললাম যে আপনি কী বলছেন এগুলো, আপনি কতদিন প্র্যাকটিস করেন? মনে করেন আমি এখানে কোনো প্র্যাকটিসই করি না। দেখুন, এই জাতীয় দুর্বিনীত অভদ্র মানুষের জায়গা সুপ্রিম কোর্ট না। এই জিনিসগুলো ম্যানার্স, এটিকেটস, এগুলো শেখানোর দায়িত্ব বার কাউন্সিল অথবা বার অ্যাসোসিয়েশনগুলো। আমাদের এই প্রফেশনাল শিক্ষাগুলো হচ্ছে না বলে আজকে যে সিপিএসডি তারা এই প্রোগ্রামটা করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আপনাদেরকে এই সুযোগটা করে দিচ্ছে। বিনয়, সিনিয়রদের, আপনার কাউন্টার পার্টদেরকে শ্রদ্ধা করতে শেখা, এগুলো এখানকার সৌন্দর্য। এগুলো যদি না থাকে, আপনি জীবনে কখনো বড় লয়ার হতে পারবেন না। বড় বড় রাজনৈতিক গুন্ডা, হুলিগান এখানে আসে, তারা হুলিগানই কিন্তু থাকে, কিন্তু আইন, তার মেধা, যোগ্যতা, এগুলো যাদের আছে তারাই এখানকার লয়ার হিসেবে টিকে যায়। একটা উদাহরণ দেয়, ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেবের আর্গুমেন্ট শুনছিলাম একবার এই অডিটোরিয়ামেই। জাস্টিস মাইনুর রেজা চৌধুরী, ফরমার চিফ জাস্টিস, ওনার সংবর্ধনা অনুষ্ঠান এখানে হচ্ছে। তো সেখানে ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব তখন বারের প্রেসিডেন্ট। তো উনি বলছিলেন এইভাবে যে আমি মাইনুর রেজা চৌধুরী সাহেবের কোর্টে গিয়ে বসে থাকতাম ওনার ম্যানার দেখার জন্য। এটা আমিরুল ইসলাম সাহেব বলছেন। আমরাও দেখেছি মাইনুর রেজা চৌধুরী সাহেবের কত ভদ্র বিনয়ী একজন বিচারক ছিলেন। তো উনি বলছেন যে আমার প্রফেশনাল লাইফের শুরুতে যখন ইংল্যান্ডে ছিলাম, সেই সময় লর্ড ডেনিং, বিশ্ববিখ্যাত বিচারক এবং বই লিখেছেন অনেক, লর্ড ডেনিং কিংবদন্তি আইনের জগতে। তো লর্ড ডেনিংয়ের কোর্টে একটা মামলা পরিচালনা করতে গেছেন আমিরুল ইসলাম সাহেব উইথ হিজ সিনিয়র মিস্টার ব্যাটমিলস। তো ওইখানে আর্গুমেন্ট শুরু করেছেন ব্যাটমিলস, আমিরুল ইসলাম সাহেব পাশে বসা। তো তখন লর্ড ডেনিং হঠাৎ করে প্রশ্ন করলো, মিস্টার ব্যাটমিলস, কারেক্ট মি ইফ আই এম রং, বলে একটা কথা বলছে। তখন লর্ড ব্যাটমিলস এরকম করে ব্রিফে মুখ দেখে আমিরুল ইসলাম সাহেবকে বলছে, আমির, সিন্স লর্ড ডেনিং ইজ সেইং কারেক্ট মি ইফ